কোলাঘাটে সমাজসেবী পরিচয়ধারী আবিদার মল্লিক গ্রেফতার। তনুশ্রী হোটেলে ভাঙচুর ও মারধরের অভিযোগ। নমস্কার, আমি জাহাঙ্গীর বাদশাহ আর আপনারা দেখছেন জেভি লাইভ নিউজ। প্রথমেই জানিয়ে রাখি, আজকের প্রতিবেদনটি একটু বড় হতে পারে। কোলাঘাটের সমাজসেবী পরিচয় দেওয়া আবিদার মল্লিক গ্রেপ্তার। কারণ কি? পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হলদিয়া মোড়, সেই হলদিয়া মোড়ে জাতীয় সড়কের পাশে তনুশ্রী হোটেল, সেই হোটেলের প্রতিবন্ধী মালিক তাকে মারধর, তার কর্মচারীদেরকে মারধর, হোটেলে ভাঙচুর, লুটপাট, এই নিয়ে কোলাঘাট থানায় কিন্তু একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ কে দায়ের করেন? ওই হোটেলের মালিক উত্তম পাত্র। কোলাঘাট থানার পুলিশ তদন্ত নেবে আবিদার মল্লিককে গ্রেপ্তার করে তমলুক জেলা আদালতে পাঠায়। জেলা আদালত 14 দিনের জেল হেফাজত দেয় আবিদার মল্লিকের। কোলাঘাটে সমাজসেবী পরিচয়ধারী আবিদার মল্লিক গ্রেফতার। তনুশ্রী হোটেলে ভাঙচুর ও মারধরের অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া মোড়ে জাতীয় সড়কের ধারে অবস্থিত তনুশ্রী হোটেলে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় গ্রেফতার হলেন আবিদার মল্লিক। নিজেকে সমাজসেবী হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযোগ অনুযায়ী আবিদার মল্লিক ও তার দলবল তনুশ্রী হোটেলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং হোটেলের প্রতিবন্ধী মালিক উত্তম পাত্র সহ একাধিক কর্মচারীকে মারধর করে। ঘটনায় গুরুতর আহত হন হোটেল মালিক উত্তম পাত্র। এরপর তিনি কোলাঘাট থানায় আবিদার মল্লিক ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কোলাঘাট থানার পুলিশ আবিদার মল্লিককে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর তাকে তমলুক জেলা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আবিদার মল্লিকের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে। এর আগে নিজের বাবা মা ও আত্মীয়দের মারধর ও অপহরণের অভিযোগে তাকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ। সেই মামলায় তিনি 3 মাস তমলুক জেলে বন্দী ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পরেও তার বিরুদ্ধে সাংবাদিক ও পুলিশকে হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ কোলাঘাট থানায় জমা পড়েছে। একজন ডেড টাইম চাচ্ছে না। এই কদিন আগে একজনকে মেরে 15 দিন হসপিটালাইজ করে দিয়েছিলাম। ডেড টাইম চাচ্ছে না, আবে একদিন এমন ডেড টাইম দেবো না যে মারের সময় থাকবে না, যে মারের টাইম থাকবে না। তনুশ্রী হোটেলের মালিক উত্তম পাত্র জানান, গত প্রায় 1 বছর ধরে আবিদার মল্লিক একাধিকবার আমার হোটেলে হামলা চালিয়েছে। আমি ও আমার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে তদন্ত চলছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জিবি লাইভ নিউজ। ঘটনাটা হয়েছিল, আমি ক্যাশে ছিলাম, ভিতরে ছোট গাড়ি 3টে খাচ্ছিল, নিয়ে হঠাৎ দেখি আমার বাইরে মারপিট লেগে গেছে। দিয়ে আমি গেলাম, গিয়ে বললাম যে কি হয়েছে। ওরা 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 15 লোক নিয়েছে। তারপরে আমাদের সানু ছিল, আর আমাদের ওই পাশের হোটেলে আবিদার ছিল। পাশের হোটেলের ওরা 10-12 জন ছিল। নিয়ে ওকে ঝড়ু বলে একজনকে প্রচন্ড মারধর। আমি ছাড়াতে গিয়ে আমাকে ফেলে দিয়ে আমার গায়ের উপরে সব মারতে এসেছিল। আমি সাইড হয়ে পালিয়ে এসেছি। নিয়ে তারপরে এবারে এইটা আজকে নয়, এটা আগেও প্রায় 2-4 বার হয়েছে। আমার জায়গায় আমি বসেছি, ওখানে চা বিকতেছি, ওরা ওখানে করতে দিবে না। এই নিয়ে আমি বলতে যেতে আমাকেই মারতে বলছে, তোকেই মেরে ফেলে দেবো। এবার আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন যেটা করবে আমি সেটাই মেনে নেবো আর কি। এবারে দোকান পুরো লাঠি দিয়ে ওরা ভাঙচুর করলো, পাথর কাটা, তারপরে হচ্ছে কাঠের বল্লি দিয়ে প্রচন্ড তাকে মারধর, সে বিভৎস দিচ্ছে। নিয়ে আবার দোকানে এসে থ্রেট দিচ্ছে যে আবার এরকম ভাঙচুর করবে, এরকম প্রায় করে। পাশাপাশি দোকানদার আমরা চাই শান্তিতে থাকতে। হ্যাঁ, লুটপাট করেছে, ভেঙে দিয়ে স্যালেন্ডার সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। নিয়ে এইভাবে অত্যাচার করতেছে। এটা আজকে হচ্ছে না, আজকে 1 বছর আগে থেকেই ওই সানু বলে ও আমাদের দুপুরে ঝামেলা করতেছে। আমার নাম উত্তম পাত্র, আমি হ্যান্ডিক্যাপ, 70% হ্যান্ডিক্যাপ। এবার আমাকেও মারধর। এবার সেটাই আমি থানা পুলিশের প্রশাসন হয়েছি। আমার নিজের লাইফ, আমাকে ধরো রাত্রে ভিত্তিতে আমি যাতায়াত করি, যদি কোনো অ্যাকশন হয় তার জন্য দায়ী কিন্তু ওরা থাকবে। বেশ কয়েকদিন ধরেই কোনো এক ব্যক্তি আমাদের চ্যানেল নাম করে এবং আমার নাম করে বেশ কিছু কুৎসা রটাচ্ছে, কি সোশ্যাল মিডিয়ায়, কি তার ফেসবুক পেজে এবং বিভিন্ন মাধ্যমে কিছু ফেক সার্টিফিকেট বের করে বিভিন্ন জায়গায় তারা ছড়াচ্ছেন।
এবং জেবি লাইভকে ভয় পাচ্ছেন কোথাও হয়তো। ওই ব্যক্তি, তার নাম বলবো, অবশ্যই নাম বলবো, ওই ব্যক্তি এবং ওনার কিছু সহযোগী আছে, তারা জেবি লাইভকে ভয় পাচ্ছে। প্রথমেই বলে রাখি, জেবি লাইভ কাউকে ভয় পায় না আর ভয় করবে না। তার কারণ জেবি লাইভ নিউজ কারো কাছে মাথা নত করে চলবে না। জেবি লাইভ নিউজ কারো কাছে মাথা বিক্রি করে নেই। আমরা সোজাকে সোজা হয়ে বলি, বাঁকাকে বাঁকা হয়ে বলি। তাই অনেকের খারাপ লেগেছে। একটা ঘটনা বলি আপনাদেরকে। কেউ এক সমাজসেবী, নিজেকে বিভিন্ন জায়গায় সমাজসেবী এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা করেন এবং তার নিজের চরিতার্থ করার জন্য বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দেন। 18ই অক্টোবর 2024 কোলাঘাটের বিট হাউস থানার কেশাই গ্রামের সমাজসেবী পরিচয় দেওয়া আবিদার মল্লিক গ্রেপ্তার হন। কারণ কি? তিনি তার বাবা প্রতিবেশীকে মারধর করা এবং অপহরণ করার একটা অভিযোগ জমা পড়ে কোলাঘাট থানার বিট হাউসে। 18ই অক্টোবর গ্রেপ্তার হন আর আমরা সেই খবর সম্প্রচার করি 19শে অক্টোবর জেবি লাইভ নিউজে। অভিযোগ, গ্রেপ্তার, অভিযোগকারীর বক্তব্য এবং উকিলের বক্তব্য সমস্ত কিছু তথ্য দিয়ে আমরা কিন্তু খবরটা পরিবেশন করি। কি খবরটা পরিবেশন করছিলাম আপনারা একবার স্ক্রিনে দেখে নিন, তারপরে আবার আসছি পুরো প্রতিবেদনে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোলাঘাটের সমাজসেবী পরিচয় দেওয়া আবিদার মল্লিককে গ্রেপ্তার করল পুলিশ। প্রতিবেশীকে চেষ্টা ও নিজের বাবাকে মারধর অপহরণ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার। এক মহুরীকে চেষ্টা ও প্রতিবেশীকে অপহরণের চেষ্টায় কোলাঘাটের আবিদার মল্লিককে গ্রেপ্তার করল কোলাঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানা এলাকার কেশাই গ্রামে। গত শুক্রবার ওই ধৃত ব্যক্তিকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানায় একাধিক অভিযোগ রয়েছে। গত 17 সেপ্টেম্বর আবিদার মল্লিকের সঙ্গে একটি দোকান ঘর নিয়ে ঝামেলা হয় তার বাবার। সেই ঝামেলার পূর্ণ শান্তির জন্য একটি সালিশি সভা অনুষ্ঠিত হয়, আর সেই সভায় গ্রামের মুহুরী শেখ ওহিদার রহমানকে ডেকে পাঠানো হয়। উল্লেখ্য, সেই সালিশি সভায় গৃহীত সিদ্ধান্ত লেখার পর তিনি বাড়ি ফেরার পথে তার উপরে করা হয়। কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে জোর করে মার করে, তার কলার বোন ভেঙে দেওয়া হয়। মোট 12টি সেলাই পড়ে। প্রায় 4 দিন নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সেই ঘটনায় এই ব্যক্তির ভাই কোলাঘাট থানায় মামলা দায়ের করেন, আর যার ভিত্তিতে তদন্ত করে ওই আবিদার মল্লিককে গ্রেপ্তার করে কোর্টে তোলা হয়, আর তাতেই তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। আজ কোলাঘাট পিএস 671/24 একটি মামলায় আবেদার মল্লিক নামের একজন ব্যক্তিকে কোলাঘাট থানার পুলিশ অফিসার অ্যারেস্ট করে ফরওয়ার্ড করেছিলেন। আজকে লার্নেট সিজিএম ওনার বেলটিকে রিজেক্ট করে পরবর্তী দিন ধার্য করেছেন। এইটুকু শুরু করা নয় বিএনএস অর্থাৎ পুরনো আইপিসি সেকশনে 307 গুরুতরভাবে প্রাণে মারার উদ্দেশ্যে কাউকে আঘাত করার জন্যই তাকে কোলাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। জেল হেফাজত ওনার আছে, 14 দিনের জেল হেফাজত লার্নেট সিজিএম অ্যালাউ করেছেন। ওনার একটি হাইকোর্টে মামলা পেন্ডিং ছিল বলে আমাদের কাছে যেটুকু খবর, কিন্তু উনি কোনো বেল পাননি। এই মুহূর্তে কোলাঘাট থানা পুলিশ ওনাকে অ্যারেস্ট করেন। আমার নাম দেবরূপ মিদ্যা, আমি আইনজীবী, পূর্ব মেদিনীপুর। ব্যক্তির দাদা জানিয়েছেন, ওই আলোচনা সভা থেকে টোটো করে বাড়ি ফেরার পথে তার উপর আক্রমণ করা হয়। তাই এই অবস্থা এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, যার ফলস্বরূপ পুলিশের উদ্যোগকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একটা গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলের জেরেতে 2023 সালেতে রাজনৈতিক বহু নেতাও ছিল, সজল বোস,
বাসুদেব রায়, সানশাইনের পুরো টিম এবং আমি সহ থেকে ওখানে তো একটা মীমাংসা হয় যে 3 বছরের জন্য দোকানটা ছাড়তে হবে। সেই দোকানটা ওনার বাবা দোকানটা ছেড়েও দেয়, 3 বছরের জন্য চালাতে দেয়। কিন্তু তারপরেতে 2024 সালের কিছুদিন আমার ঘটনার কিছুদিন আগে তারা তার বাপের উপরে একটা অত্যাচার করে যায়, মেরে যাওয়ার ফলে তার বাপ একটা দরখাস্ত দিয়েছে, যে বলছে যে আমি আর ওই কুপুত্রদেরকে 3 বছরের জন্য দোকান ছাড়বো নি, আমি একটা বাজার কমিটিকে দরখাস্ত দেবো। এবং ওরই একটা ভাই আমাকে সন্ধ্যাবেলা ডেকে নিয়ে গিয়ে ওই দরখাস্তটা দিতে যাই। দরখাস্তটা দিতে যাওয়ার পরে আমি ফিরে আসতেছিলাম নদী বাঁধেতে, আরো 2জন ছিল, 3জন আমার সঙ্গে 2জন ছিল। নদী বাঁধেতে মাঝি ভাটার ঠিক সংলগ্ন নদী বাঁধেতে আমাকে মানে 8-10 জন দুষ্কৃতীকে নিয়ে এসে সহ আবিদার মল্লিক রড দিয়ে এবং হাতে বেশ কিছু অস্ত্র ছিল দিয়ে আমাকে মারধর করে এবং আমার সাথী সঙ্গীকেও মারধর করে। এবং আমি ওই মারেতে হয়ে মানে ফ্র্যাকচার হয়েছে আমার ওইবার। আমি পাইপড়ি হসপিটালে যাই, পাইপড়ি হসপিটাল থেকে আমাকে আবার তমলুক নিয়ে যাই। তমলুক থেকে সেই সময় ডাক্তারদের গন্ডগোলের জন্য আমাকে আর বাগনান সানফ্লাওয়ারেতে ভর্তি করে এবং বাংলার সানফ্লাওয়ারে আমি ভর্তি ছিলাম। এখন এই মুহূর্তে আমি খুব আতঙ্কের মধ্যে রয়েছি যে আমি মানে ছেলে পরিবার নিয়ে যে বসবাস করতেছি, আমি রাত বিরেতে বেরোতে পারছি না এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করতেছে যে আমি বেরিয়ে এসে আবারও এ করবো, সে করবো, অমুক করবো, তুমুক করবো, যারা আমাদের বিষয়ে থাকবেই থাকবে, এরকম ধরনের হুমকি প্রদানও করতেছে। অতএব আমি যাতে শান্তির মধ্যে থাকতে পারি এবং পরবর্তী সময় না কোনো রকম এরকম মানে এই দুষ্কৃতি ঘটনা ঘটাতে পারে, তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করতেছি যে যাতে করে আমি সুস্থভাবে থাকতে পারি এবং ও যাতে করে পুনরায় এরকম ঘটনা না ঘটাতে পারে। তবে আবিদার মল্লিকের তাণ্ডবে এলাকায় আতঙ্ক রয়েছে, এখনো লোক মারফত হচ্ছে বলে অভিযোগ। ঘটনা বলতে কোলাঘাট পীরতলায় একটা বাবার দোকান থাকে, মল্লিক স্টেশনারি স্টোর, আনসার মল্লিক প্রোপাইটার। এবারে সেই দোকানটাকে কেন্দ্র করে মানে একটা ঘটনা ঘটায়। আবিদারের এখানে কোনো ভূমিকা নেই, ভূমিকা হচ্ছে মুক্তার মল্লিক, মানে সেজ পুত্র, আনসার মল্লিকের সেজ পুত্র, মানে আমার সেজ ভাই। তো তাকে 3 বছরের জন্য একটা গন্ডগোল হয়, কেওয়াচ হয়, হওয়ার পরিপ্রেক্ষিতে 3 বছরের জন্য সময় দেওয়া হয় বাজার কমিটির সিদ্ধান্তে, কোলাঘাট বিড হাউস থানায় বসিয়া। তো এমত অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবারে 1 বছর পূর্ণ না হতেই আবার কি করেছে, দুষ্কৃতীদেরকে নিয়ে এইরকম ভাবে একটা ঘটনা ঘটায়, বাবাকে এসে মারধর, বুকেতে ঘুষি, লাঠি ফাটি এইসব মেরে নানান ধরনের একটা অশান্তি শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে। সেটা বাবা অসুস্থ হয়ে পড়ায় বাবাকে তুলে আমরা পরিবারবর্গ নিয়ে গিয়ে থানায় অভিযোগ করি এবং তাকে চিকিৎসা করি। সে এখন অসুস্থ বিছানা সজ্জায় রয়ে আছে। তো সেই পরিপ্রেক্ষিতে ওই ঘটনাটা কোলাঘাট বিড হাউস থানার অফিসার বলল যে বাজার কমিটি বসিয়া যখন একটা সিদ্ধান্ত হয়েছে তাহলে ওনাদেরকে বিষয়টা অবগত করার। তো অবগত করার পরিপ্রেক্ষিতে আমি আমার যত সব এলাকার মানুষজন বা একসাথে ওঠা বসা করি তাদেরকে নিয়ে, বা যারা সালিসি সবাই ছিল নিয়ে, আমি কি করেছি আমার নিজের জামাইবাবুকেও নিয়ে আমি ওই বাজার কমিটির কাছে গিয়ে দরখাস্তটা দিতে যাই। সেই দিনই রাত 9:30 নাগাদ, 7 তারিখ 7/9/2024 রাত্রি 9:30টার সময় ওই রকম দুষ্কৃতীদেরকে নিয়ে এসে, আমরা জানতেও পারি না ভুরক্ষণে আবিদার মল্লিক সহ মুক্তার মল্লিক একই যোগে দুষ্কৃতীদেরকে নিয়ে এসে এইভাবে গন্ডগোল, অশান্তি শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে, মারধর করে ওইদার রহমানকে। তাকে আর 10টা টিচ হয় এবং তার ঘাড়ের বোনস পর্যন্ত ভেঙে যায়, ঠিক আছে। সহ একজন শেখ শাকিল আহমেদ আমার জামাইবাবু তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যায়। পুলিশের সহযোগিতায় তাকে করে নিয়ে আসে এবং সফিউদ্দিন মল্লিক ওনাকেও ওই টোটো করে আসতেছিল, ওই সবাইকে অ্যাটাক করে সফিউদ্দিন মল্লিককেও করেছে, মারধর করেছে। উনি চিকিৎসাধীন বা উনি চিকিৎসা করে ভালো হয়েছে। এমত অবস্থায় যাহাতে প্রশাসনের কাছে অনুরোধ, যাহাতে ওনারা মানে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ঠিক আছে, তার আবেদন জানাইতেছি। আর যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং পরিবারবর্গ নিয়ে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে, যাতে হুমকি প্রদর্শন না করে। কোলাঘাট থেকে জাহাঙ্গীর বাচ্চু রিপোর্ট, জিপি লাইভ নিউজ। আপনারা দেখলেন এতক্ষণ প্রতিবেদনটি যে এই আবিদার মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিল, কি গ্রেপ্তার করেছিল এবং তিনি 14 দিন তমলুক জেলা আদালত থেকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় এবং কন্টিনিউ তিনি 3 মাস তমলুক সংশোধনে ছিলেন, তারপরে জামিনে মুক্ত পান। তারপরে কিন্তু উনি ওনার যে কর্মকাণ্ড শুরু করেন, কি শুরু করলেন,
সোশ্যাল মিডিয়া থেকে আমার ফেসবুক পেজ থেকে আমার ছবি ডাউনলোড করে তিনি তার ফেসবুক পেজ এবং তার পরিচিত যারা আছেন তাদেরকে দিয়ে বিভিন্ন বিকৃত করে সেই ছবিগুলোকে বিভিন্ন দেন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন এবং বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন আমাকে এবং বলা হয় যে খবরটা ডিলিট করতে হবে, যদি ডিলিট না করা হয় আরও চরম পরিণতি হবে। আমি কিন্তু খবরটা কোনো ভুল নেই, খবরটা ভুল করিনি আমি, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই রাজি না হওয়াতে কিন্তু তিনি কি করলেন, আবার কলকাতা হাইকোর্টের উকিলকে দিয়ে আমাকে চিঠি পাঠালেন এবং আমি যে বর্তমানে আকাশ বাংলাতে কাজ করি, আমি অ্যাক্রেশন কার্ড হোল্ডার, সেই অফিসকেও চিঠি করলেন, চিঠি করে বিব্রত করতে থাকলেন এবং আমি আমার উকিল মারফত, উনি যে উকিলের মারফত আমাকে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির কিন্তু উত্তর পাঠায়। উনি কিন্তু থেমে থাকেননি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমার ছবি কালেক্ট করে সেই ছবিতে বিভিন্ন বিকৃতি করে লিখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ব্যক্তিগত অনেককেই পাঠান, বেশি করে পাঠান। এতে আমার প্রচার বেশি হচ্ছে এবং বিগত কয়েক বছর ধরে আমি সাংবাদিকতা করে এসেছি। আপনারা সবাই আমাকে চেনেন, জানেন এবং আমি কি প্রকৃতির সেটাও আপনারা জানেন। কিন্তু এই ব্যক্তি বিভিন্ন জায়গায় তার কিন্তু সমস্ত তথ্য প্রমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বা আমি আপনারা স্ক্রিনে দেখলেন এখন যে কি আমার ছবি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাকে উকিলি চিঠি পাঠানো সমস্ত কিছু করেছেন। তারপরেও কিন্তু থেমে থাকেননি। তারপরে কি করলেন, কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিনি আমার নামে রিট পিটিশন করলেন এবং তাকে পার্টি করলেন কাকে, রাজ্য সরকার, আকাশ বাংলা, আমার যে হাউস বর্তমানে আমি যে কাজ করি, আকাশ বাংলা জন্ম থেকে আমি ওই হাউসে সাংবাদিক, আমি কাজ করে এসেছি অ্যাক্রেশন কার্ড হোল্ডার, তাকে পার্টি করলেন। এই পার্টি করা 7 তারিখে পার্টি করার পর তারপরে উনি যখন একটা রিট পিটিশন করেছেন, তারপরে ফেসবুকে আমার নামে বিকৃত করে বেশ কিছু জেবি লাইভ নিউজকে অমুক করে বেশ কিছু কটূক্তি করলেন। সেই কটূক্তিটা আগে শুনে নিন, আমার স্ক্রিনে একবার শুনেন, দেখে নিন কি কটূক্তি করেছিল। এর এগনেস্টে আমি হাইকোর্টে মামলা করেছি এবং মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা উত্থাপিত হয়েছে। আগামী 7 তারিখ মামলার হিয়ারিংও আছে। যাই হোক, ছাবড়িলাল বলেছিলাম না, ছাবড়িলাল বলেছিলাম না, এবং তুমি যে আকাশ আটকে যে মিসগাইড করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছ, আকাশ আটও পার্টি হয়েছে, আসবে।
তোমার যে নেতারা, যে বাবা নেতাদের কথাই তুমি করেছিলে, তারাও দেখতে পাবে 7 তারিখের পরে মেন স্ট্রিম মিডিয়া খবর করবে। আর মেন স্ট্রিম মিডিয়াদেরকেও এই কোর্টের রায়, কোর্টের অর্ডার দেওয়া হবে। ছাবড়িলাল, আমার নাম আবিদার ছাবড়িলাল। যাই হোক ছাবড়িলাল, আমি বলে রাখি, তোমাকে শেষ দেখব, তার জন্যে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় আমি যাব। তৈরি থেকো ছাবড়িলাল। আপনারা দেখলেন যে কি কি কটূক্তি করলো। উনি সুপ্রিম কোর্ট যাবেন, হাইকোর্ট যাবেন, সমস্ত কিছু করবেন, আমাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করলেন। তারপরে ওটা না করে তারপরেও থেমে থাকলেন না, তারপরেও কি করলেন, একদম সরাসরি হুমকি। উনি নাকি ওনার টিম আছে প্রচুর, উনি মেরে 15 দিন বেডে শুয়ে দিয়েছেন, উনি বারুদ আছেন, উনি ব্র্যান্ড আছেন, অনেক কিছু বলছেন, হুমকি দেখাচ্ছেন, প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়া হুমকি দেখাচ্ছেন। একজন ডেট টাইম চাচ্ছে না, এই কদিন আগে একজনকে মেরে 15 দিন হসপিটালাইজ করে দিয়েছিলাম। ডেট টাইম চাচ্ছে না, আবে একদিন এমন ডেট টাইম দেবো না যে মারের সময় থাকবে না, যে মারের টাইম থাকবে না। এটা মাথায় রাখিস। আমি তোদেরকে বারবার বলছি, সাবধান হ। খেলা করতে যাস না, আগুন আছে, আগুন, বারুদ আছি, জানিস না এখনো। আবে কোলাঘাটের বুকে ঢুকে 20টা ছেলে এমন মার মেরেছিস, যে মার খেয়েছে তাকে জিজ্ঞেস করবি একবার, তাকে একবার জিজ্ঞেস করবি। আরে আবিদার মল্লিক ব্র্যান্ড রে, ব্র্যান্ড, জানিস না এখনো। দেখ, আমি এই কদিন আগে একটা কেস ঘটিয়েছি, তো তাই জন্য ডায়ে বায়ে ছেলে নিয়ে ঘুরি না। তুই এটা জানিস না যে আমার টিম কতটা বড়। যারা বিরোধিতা করছিস তাদেরকে বলছি সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। একদিন সময় আসবে যেদিন পালাবার রাস্তা পাবি না। এটা ভাবিস নি যে আমার টিম নেই, আমি শুধু মানুষকে সময় আর সুযোগ দিই। ভাবিস নি যে আমি একা একা ঘুরি, আমি খালি হাতে ঘুরি, এটা ভাবিস না। ভাবলে ভুল করবি। বলিস যে গুন্ডা মস্তান, আরে গুন্ডামি মস্তানি আতুর ঘরে আমাদের জন্ম। আমার ডিটেলসটা খবর নিয়ে দেখবি। আরে এমনি মেরে 15 দিন হসপিটালে ভর্তি করে দিলাম, হসপিটালাইজ করে দিলাম, খবর নিয়ে দেখবি। আরে যে পুলিশ ডিপার্টমেন্ট যে করছে না, আরে পুলিশ ডিপার্টমেন্টের সুপিরিয়রদের সঙ্গে পর্যন্ত ছবি আছে। সুপিরিয়রদের সঙ্গেও যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে অদল বদল হলে আবিদার মল্লিক পৌঁছাতো তাদের কাছে। যারা সমালোচনা করছিস, যারা আমাকে ভয় পাচ্ছিস, তোরা কিন্তু এইটা মাথায় রাখিস, একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছবো। আর সেই দিনটা তোদের জন্য হবে শেষ দিন। এবং আমি কিন্তু ভয় পাওয়ার ছিল নয়, আমি অনেক দিন ধরে আসবো করছিলাম, ফেসবুকে একটা আসবো করছিলাম, কিন্তু বেশ কিছু কাজের জন্য আসতে পারিনি। আমি সমস্ত বিষয় কিন্তু প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, এবং এই বিভিন্ন মারফত হুমকি দেওয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিক্রি করে দেওয়া, সমস্ত কিছু করছেন। এবং শেষে যখন তিনি হাইকোর্টে ধাক্কা খেলেন, হাইকোর্টের রায় কি হলো, জাজমেন্ট কি হলো, মাননীয় তীর্থঙ্কর বোস তিনি কি দিলেন, তিনি বললেন যে এই খবরের কোনো অবৈধতা নেই বা এই খবরের কোনো ভুল নেই। এর পরেও যদি তার কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, তিনি যেন জেলার জজ কোর্টে এসে বিষয়টিকে উত্থাপন করতে পারেন, বিষয়টা উত্থাপিত করতে পারেন। সেই বিষয়ে আমার যে উকিল ছিলেন তার বক্তব্য একবার শুনেন, তারপর আবার আসছি বিস্তারিত। You go to the no, this I will not say. Sir, these are defamation cases or whatever you want to do, non-cognitive offenses, police will not interfere. Whatever you go before the learned jurisdictional magistrate will take action in accordance with law. That too, this is defamatory in nature, my lord. I have that document also. You have been arrested on the same day it has been taken. I was arrested, my lord, in a false. Thereafter, my lord, I obtained. After obtaining bail, that you become untainted. But my lord, this statement, my lord, I have that statement. My lord. Whatever it is, chalo. In view of the nature of the accusations, I do not find that any interference by this court is called for. If the petitioner has materials in his custody, he would approach before the jurisdictional magistrate under the relevant provisions of law.
জেবি লাইভের বিরুদ্ধে কেস হাইকোর্টে রিট পিটিশন হয়েছিল, তার রায়টা কি হয়েছে? শুনুন, এটা তো মামলা নয়। মামলা করার জন্য কিছু মানুষ এইভাবে থাকে যারা আইন বোঝে না, আইন সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। তারা মাঝে মাঝে মহামান্য আদালতের সময় নষ্ট করার জন্য আদালতে চলে আসে। আদালত যথাযথভাবে তার যা বক্তব্য 3 পাতার অর্ডার শিটে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং কেসটির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে মহামান্য আদালতের তীর্থঙ্কর ঘোষ, জাস্টিস অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সেই মামলাটিকে ডিসপোজ করে দিয়েছে। এবং এই মামলার যে কোনো রকম গুরুত্ব নেই, মামলাটি যে সঠিকভাবে প্রচারিত হয়েছিল, জেবি নিউজ যে মামলা সম্পর্কে তার বক্তব্য পেশ করেছিল, সম্প্রচার করেছিল ফেসবুক পেজে জেবি নিউজের মাধ্যমে, সেটা সম্পর্কে মহামান্য আদালত কোনো রকম কথা বলেনি। যদি কোনো বক্তব্য থেকে থাকে, তার মনে হয়ে থাকে যে এই বক্তব্য বা তার বিচার প্রক্রিয়া নিয়ে কোনো তার বক্তব্য থেকে থাকে, মহামান্য আদালত কনসার্ন যে কোর্ট আছে সিজিএম কোর্টের কাছে তাকে চলে যেতে বলেছে। কি ঘটনার জন্য করেছিল? কে করেছিল? উনি কোলাঘাট পিএস 671/24 ডেটেড 9/9/2024 কেস রেজিস্টারের মূলে 18/10/2024 সালে উনি গ্রেপ্তার হন। এই আবেদার মল্লিক একজন ব্যক্তি, তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং সেই অ্যারেস্টের মূলেই জেবি নিউজ সেই নিউজটা করেছিলেন। সেই নিউজের পরিপ্রেক্ষিতে এই আবেদার মল্লিক কমপ্লেনেন্ট হিসাবে মহামান্য আদালতের কাছে যান এবং মহামান্য আদালত মামলাটির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে সেটা দ্রুত নিষ্পত্তি করেছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন যদি কিছু বলার থাকে এই হাইকোর্টে নয়, উনি লোয়ার কোর্টে গিয়ে সিজিএম এর কাছে যেটা বক্তব্য রাখার তিনি বলবেন। 109 সেকশন বিএনএস, পুরনো সেকশন যেটা মানুষের ক্ষেত্রে বোঝা সম্ভব, আইপিসি 307-এ উনি অ্যারেস্ট হয়েছিলেন। নিঃসন্দেহে কোনো ব্যক্তিকে মারার উদ্দেশ্যে আঘাত করার প্রভিশনেই তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং সেই অ্যারেস্টের পরবর্তী সময় তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের খবরটা কি জেবি লাইভ করেছে, তার জন্য আক্রোশ করেছিল? শুনুন, সংবাদ মাধ্যম হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, সত্যকে তুলে আনার দায়িত্ব প্রত্যেকটা সংবাদ মাধ্যম নেয়। সুতরাং সেই সংবাদ মাধ্যমের গুরুত্বকে কেউ যদি কমিয়ে দেওয়ার জন্যে বা সত্য ঘটনাকে মানুষের সামনে আনার জন্যে কেউ যদি মহামান্য আদালতের কাছে যেতেই পারেন, তিনি গিয়েছেন, কিন্তু মহামান্য আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করেই সবটা পাঠিয়ে দিয়েছেন। আমার নাম দেবরূপ মিদ্যা, আমি তমলুক কোর্টের সিনিয়র আইনজীবী। আপনারা দেখলেন আমার উকিল কি বলল, যিনি আমার হয়ে হাইকোর্টে লড়েছিলেন, ওনার মাধ্যমে যে আমি যে কেসটা লড়েছিলাম, কি বললেন শুনলেন? যে কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে হাইকোর্টকে ভুল বোঝানো। এই ব্যক্তি বিভিন্ন জায়গায় সমাজসেবী পরিচয় দিয়ে এইগুলো করে যাচ্ছেন। তবে আমি বলে রাখি, ভয় পাওয়ার ছেলে কিন্তু আমি নই। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাধ্যমে হুমকি দিচ্ছেন এবং আপনি আমার সঙ্গে বসতে চেয়েছিলেন মেছেদার এক উকিলের মারফত, নামটা বলছি না, নামটা অবশ্যই বলবো পরে রাতে, মেছেদার উকিলের মারফত আমার সঙ্গে বসতে চেয়েছিলেন। আমি কিন্তু সহৃদয়তা দেখিয়ে বসার জন্য রাজি হয়েছিলাম, কিন্তু আপনি বিভিন্ন টালবাহানা করে বসেননি। তবে আপনি যা যা চ্যালেঞ্জ নিচ্ছেন, আমি কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আর আমি ভয় পাওয়া ছিল নয়। আপনি ভাববেন না আমার ছবি নিয়ে বিকৃত করে বিভিন্ন জায়গায় এসব ভয় পাওয়ার ছেলে আমি নই। আমরা যে ঠিক আছি, জেবি লাইভ নিজে ঠিক আছে, সেটার বড় প্রমাণ কিন্তু আপনিই করে দিয়েছেন। মূলত আপনি অ্যারেস্ট হয়েছেন, আপনাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই ভিত্তিতে কিন্তু খবরটা পরিবেশন করেছি। তার জন্য আপনি আমার ব্যক্তিগত চরিতার্থ করছেন এবং ব্যক্তিগত কুৎসা নেমেছেন। পাবলিক কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। তার কারণ জাহাঙ্গীর বাদশাকে যারা ভালোবাসে, যারা জেবি লাইভকে ভালোবাসে, যারা শ্রদ্ধা করে, সাপোর্ট করে, শুভেচ্ছা দেয়, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। সুযোগ যখন আসবে আপনাকে কিন্তু ঠিক বুঝিয়ে দেবে যে আপনি প্রকৃত সমাজসেবী,
আর আপনি বলছেন সমাজসেবী, সমাজসেবী সোশ্যাল মিডিয়া হুমকি দিচ্ছেন। বারুদ হন আপনি, মেরে হাসপাতাল পোর্ট করে দিয়েছেন। সমাজসেবী এরকম মুখের ভাষা হয়? সমাজসেবী সোশ্যাল মিডিয়া এসে হুমকি দিচ্ছেন। একজন ডেট টাইম চাচ্ছে না, এই কদিন আগে একজনকে মেরে 15 দিন হসপিটালাইজ করে দিয়েছিলাম। ডেট টাইম চাচ্ছে না, আবে একদিন এমন ডেট টাইম দেবো না যে মারের সময় থাকবে না, যে মারের টাইম থাকবে না। এটা মাথায় রাখিস। আমি তোদেরকে বারবার বলছি, সাবধান হ। খেলা করতে যাস না, আগুন আছে, আগুন, বারুদ আছি, জানিস না এখনো। আবে কোলাঘাটের বুকে ঢুকে 20টা ছেলে এমন মার মেরেছিস, যে মার খেয়েছে তাকে জিজ্ঞেস করবি একবার, তাকে একবার জিজ্ঞেস করবি। আরে আবিদার মল্লিক ব্র্যান্ড রে, ব্র্যান্ড, জানিস না এখনো। দেখ, আমি এই কদিন আগে একটা কেস ঘটিয়েছি, তো তাই জন্য ডায়ে বায়ে ছেলে নিয়ে ঘুরি না। তুই এটা জানিস না যে আমার টিম কতটা বড়। যারা বিরোধিতা করছিস তাদেরকে বলছি সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। একদিন সময় আসবে যেদিন পালাবার রাস্তা পাবি না। এটা ভাবিস নি যে আমার টিম নেই, আমি শুধু মানুষকে সময় আর সুযোগ দিই। ভাবিস নি যে আমি একা একা ঘুরি, আমি খালি হাতে ঘুরি, এটা ভাবিস না। ভাবলে ভুল করবি। বলিস যে গুন্ডা মস্তান, আরে গুন্ডামি মস্তানি আতুর ঘরে আমাদের জন্ম। আমার ডিটেলসটা খবর নিয়ে দেখবি। আরে এমনি মেরে 15 দিন হসপিটালে ভর্তি করে দিলাম, হসপিটালাইজ করে দিলাম, খবর নিয়ে দেখবি। আরে যে পুলিশ ডিপার্টমেন্ট যে করছে না, আরে পুলিশ ডিপার্টমেন্টের সুপিরিয়রদের সঙ্গে পর্যন্ত ছবি আছে। সুপিরিয়রদের সঙ্গেও যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে অদল বদল হলে আবিদার মল্লিক পৌঁছাতো তাদের কাছে। যারা সমালোচনা করছিস, যারা আমাকে ভয় পাচ্ছিস, তোরা কিন্তু এইটা মাথায় রাখিস, একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছবো। আর সেই দিনটা তোদের জন্য হবে শেষ দিন। আর আপনি ভেবেছেন আপনি হুমকি দিবেন আর সবাই ঘরে বসে থাকবে চুপ করে? এটা আপনার ভুল হবে। আপনার সঙ্গে আবার দেখা হবে। আপনি তো কোর্টে আসবেন, কোর্টে আপনার সঙ্গে আবার দেখা হবে। আর আপনাকে বলে রাখলাম, আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান আপনি আমাকে বলবেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আরেকটা বিষয় আপনাদের জানাই, যে যদি আমাদের এই খবরটা ভুল হতো বা ভুল ছিল বা ভুল থাকতো, তাহলে কিন্তু ওই আবিদার মল্লিক ফেসবুককে কমপ্লেন করলে বা ফেসবুকে লিখিত কমপ্লেন করলে, তারা যদি মনে করতো যে খবরটা ভুল আছে, তাহলে কিন্তু ফেসবুকই খবরটা ডিলিট করতো। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু MSME সার্টিফিকেট কিন্তু আমাদের আছে। আর কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো ডিজিটাল মিডিয়া বা কোনো ফেসবুক পেজ সরকারের আওতাধীন নয়। কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার, এটা পরিষ্কার করে জেনে নিন। কোনো ডিজিটাল মিডিয়া, কোনো ফেসবুক পেজ কিন্তু সরকারি বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার আওতায় নয়। তাই উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু ফেক সার্টিফিকেট বের করে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন। তো আপনাকে বলে রাখি, আপনি যে কাণ্ড কারখানা করছেন, মানুষ কিন্তু না একদিনের প্রতিবাদ করবে, আর প্রতিবাদের ঝড় উঠবে। তার কারণ আপনি সমাজসেবী হিসেবে যে বিভিন্ন জায়গায় যে কর্মগুলো করে বেড়াচ্ছেন, সেগুলো কিন্তু মানুষ আস্তে জানছে। আর আপনার বড় হাতে ঘা লেগেছে, বুঝতে পারছি। আপনি সমাজসেবী পরিচয় দেওয়া, আপনার মুখোশটা খুলে গেছে। আপনি আপনার বাবাকে মেরেছেন, প্রতিবেশীকে মেরেছেন, একজনকে অপহরণ করেছেন, তার মামলা হয়েছে, তার কেস রুজু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপনি অ্যারেস্ট হয়েছেন, আপনাকে জেলে যেতে হয়েছে। আর সেই খবরটা করেছি, তার জন্য আপনার মুখোশটা খুলে গেছে, যার জন্য আপনার এত রাগ, এত জ্বালা, আর যার জন্যে ব্যক্তিগত আপনি আমাকে আক্রমণ করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্যক্তিগত বহু লোককে পাঠিয়েছেন। আপনি যাদেরকে পাঠিয়েছেন তারা আমাকে ঘুরিয়ে পাঠিয়ে সমস্ত স্ক্রিনশট আছে আমার কাছে। আপনার স্ক্রিনে সব আপনারা দেখবেন, আর দেখাচ্ছি আপনাদেরকে, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এবং বলে রাখি ভয় পাওয়ার ছেলে আমি নই। আপনি যতই কি খালি হাতে ঘুরেননি বলছেন, আবার বলছেন লোক নিয়ে ঘুরেন, আপনার গ্রুপ আছে, আপনার অনেক দূর পর্যন্ত আছে থাকবে, স্বাভাবিক। কিন্তু এইসব ভয় আমাকে বা জেবি লাইভকে দিকে হবে না। জেবি লাইভ একদম স্ট্যান্ড পয়েন্ট, ঠিক পয়েন্টে আছে। আপনার হাতে ঘা লেগেছে, আপনার মুখোশটা খুলে গেছে, আপনি গ্রেপ্তার হয়েছেন। আপনি ভেবেছিলেন যে অর্থ দিয়ে সবাইকে কিনে ফেলবেন, সবাইকে কেনা যাবে না।
অন্তত জেবি লাইভকে কিনতে পারবেন না, আর জেবি লাইভের মুখকে বন্ধ করতে পারবেন না। কারণ জেবি লাইভ নিউজ কারু কাছে মাথা বিক্রি করে নেই, কোনো রাজনৈতিক দলে নয়, কারু কাছে নয়। তাই ভয় পাওয়ার ছেলে আমি নয়, আর জেবি লাইভ ভয় পায় না। আপনি তো বলছেন যে দল বল নিয়ে ঘুরে বেড়ান, আমি কিন্তু একা ঘুরে বেড়াই, তাই এসব ভয় ওই যাদেরকে আপনি কেস কাছারি, যাদেরকে আপনি হুমকি দেন, চমকি দেন, তারা ভয় পাবে, আমি ভয় পাবেন না। আপনাদের মধ্যে কিছু কিছু লোক আছে কোর্টকে ভুল বুঝিয়ে, উকিলকে ভুল বুঝিয়ে তাদেরকে হয়রানি করেন, তাদেরকে ভয় দেখান। এসব বেশি দিন চলবে না। মানুষের রোষের পাল্লা যেদিন পড়বেন সেদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে যে অসহায় মানুষকে কিভাবে ঠকাচ্ছেন, কিভাবে ঠকিয়েছেন, কিসব কাণ্ড কারণে করেছেন, আর বলছেন সমাজসেবী। উনি আমার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি 25 বছর ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছি, কখনো 24 ঘন্টা, কখনো সিএন নিউজ, কখনো আনন্দবাজার, কখনো প্রতিদিন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি। বর্তমানে আমি আকাশ বাংলার অ্যাক্রেশন কার্ড হোল্ডার এবং এস নিউজে কর্মরত, কলকাতা নিউজের রাজ্য কোঅর্ডিনেটর, এবং সঙ্গে আমার জিবি লাইভ ডিজিটাল মিডিয়া। আমি 25 বছর ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছি, কখনো ঝড়, কখনো আমফান, কখনো বুলবুল, কখনো হুদহুদ, কখনো ডানা, পাঁশকুড়ার বন্যা, বিভিন্ন জায়গায় বন্যা, বিভিন্ন জায়গায়, এবং দেখেছি আপনারা করোনার সময় আমরা কিভাবে মানুষের পাশে থেকেছি। দিনের পর দিন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানুষ বেঁচে থাকা, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক সংলগ্ন এলাকায় মানুষদেরকে রান্না করা খাবার খাইয়েছি দুবেলা। উনি আমার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পূর্ব মেদিনীপুর জেলার যত বড় বড় প্রোগ্রাম হয়, কি রাজ্যের মুখ্যমন্ত্রী, কি রাজ্যের বিরোধী দলনেতা, কখনো প্রধানমন্ত্রী এসছেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, নরেন্দ্র মোদী এসছেন, সমস্ত জায়গায় কিন্তু আমি গিয়েছি। আমি যদি সাংবাদিক নয় তাহলে ওই সাংবাদিকের গ্যালারিতে কীভাবে গেলাম? রিসেন্ট জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল দীঘাতে, সেখানে আমি ছিলাম এবং আমার সহকর্মীরা ছিল। উনি একটা ফেক তথ্য সংস্কৃতি দপ্তরে কাগজ কোথা থেকে বের করেছেন জানি না, সেখানে লিখেছে জেবি লাইভ নয়, কিন্তু আমি যে আকাশ বাংলার সাংবাদিক সেটাও কোথাও উনি কিন্তু লিখেননি, বা সেটা দিনে কোথাও ঘোষণা করেননি বা বলেননি। কারণ সেটা করলে তো মুখোশ খুলে যাবে। এবং উনি ফাঁকা মাঠে গোল দিতে চাইছেন। উনি কয়েকটা গ্রুপে ছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমিও পরে অ্যাড হয়, মানে আমারও শুভাকাঙ্ক্ষী যা আছেন তারা আমাকে অ্যাড করেন। সেখানে যখন লেখা শুরু করি তথ্য দিয়ে, তখন চুপ করে যান, একদম চুপ করে বসে থাকেন, এবং তাকে ওই গ্রুপে, অনেক গ্রুপের যারা প্রশ্ন করছেন তখন কিন্তু চুপ করে শুনছেন, উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন সাংবাদিকতা জগতে আছি, তাই আমার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলছে ওই একজন ব্যক্তি যে নিজে কিনা ভণ্ড এবং বিভিন্ন জায়গায় সমাজসেবী এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিচয় দেয়। আর আমাকে কোথাও লিখে রাখতে হয় না সাংবাদিক বলে, আমার ফেসবুক প্রোফাইলেও লেখা নেই, কোথাও লিখে রাখতে হয়। উনাকে লিখে রাখতে হয় সমাজসেবী, সমাজের কল্যাণের জন্য উনি নেমেছেন, উনি সমাজকে উদ্ধার করার জন্য নেমেছেন। মানুষ আপনাকে উদ্ধার করে দেবে যদি না আপনি পরিবর্তন হন। ভালো থাকবেন, আপনার শুভকামনা করলাম। আর আপনি চ্যালেঞ্জ নিতে চাইছেন, আমিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। তা ভয় পাওয়ার ছেলে আমি নয়, আর ভয় পাওয়ার জেবি লাইভও নয়। জেবি লাইভ ঠিক জায়গায় আছে। আপনি ভয় পাচ্ছেন, আপনি ভয় পেয়েছেন, সেই জন্য বিভিন্ন জায়গায় কাপুরুষের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার কুরুচিকর ছবিকে পোস্ট করছেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, আর বেশি করে জেবি লাইভকে সাপোর্ট করবেন, এবং আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা সেই ভুলভ্রান্তি পরিবর্তন করার চেষ্টা করব।